This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। রাত 11টা মানে নিউজ অ্যাট 11। আজ নিউজ অ্যাট 11-এ কোয়েলের সঙ্গে আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আর আপনারা জানেন নিউজ অ্যাট 11 মানে সারাদিনের গুরুত্বপূর্ণ খবরগুলো দেখে নেওয়া। না, শুধু গুরুত্বপূর্ণ খবর দেখে নেওয়াই শুধু নয়, কী কী ঘটলো সেগুলো আরও একবার দেখানোই শুধু নয়, লেটেস্ট কী আপডেট রয়েছে দিনের শেষে সবার আগে আপনাদের সামনে সেই লেটেস্ট আপডেট তুলে ধরা। আজ দিনের অন্যতম গুরুত্বপূর্ণ খবর আপনারা জানেন যে কামদুনি, এটুকু বললেই বোধহয় যথেষ্ট, কারণ সেদিনকার সেই ঘটনা এবং আজকের সিদ্ধান্ত সব কিছু মিলিয়ে একটার পর একটা ক্রনোলজিক্যালি আপনাদের আমরা দেখিয়েছি। কিন্তু এই মুহূর্তে যেটা আপডেট সেটা আপনাদের বলি। মৌসুমী কয়ালের বাড়িতে সিআইডি টিম। কামদুনি মামলায় হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য। স্পেশাল লিভ পিটিশন ফাইল করার সিদ্ধান্ত, পরিবারের সঙ্গে কথা বলেই শীর্ষ আদালতে দরবারের তোড়জোড়। মৌসুমীর বাড়িতেই রয়েছেন নির্যাতিতার পরিবারের সদস্যরা, আর সেই কারণেই মৌসুমীর বাড়িতে সিআইডি। আমার সহকর্মী অরিত্র এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। অরিত্রর সঙ্গে কথা বলো। অরিত্র, এখনো পর্যন্ত যেটুকু যা জানা যাচ্ছে আমি দর্শকদের জানালাম আপডেট। আর কি কি আপডেট রয়েছে এই মুহূর্তে, কি পরিস্থিতি, কোন দিকে তাহলে গড়াচ্ছে এই পরিস্থিতির জল? দেখো শুভজিৎ, ঘড়ির কাঁটায় রাত্রি 11টা। কামদুনির পরিবেশ কিন্তু কার্যত অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার ঢেকেছে কামদুনির পরিবেশ। কিন্তু কামদুনির বাসিন্দা, নির্যাতিতার পরিবার, তারা অন্ধকার ছেড়ে আলোর দিকে এগিয়ে যেতে চাইছেন। আর তারই বোধহয় প্রস্তুতি শুরু হয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই প্রতিবাদী মুখ মৌসুমী কয়ালের বাড়ি, এবং সেখানেই ইতিমধ্যে রাজ্য পুলিশের যে গোয়েন্দা শাখা সিআইডি, তাদের যারা আধিকারিক, শীর্ষ আধিকারিক, ডিআইজি পদমর্যাদার আধিকারিক, তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন। সাথে রাজারহাট থানার পুলিশের একটা বিরাট বাহিনীও সেখানে উপস্থিত হয়েছেন। দেখো, যেহেতু আজকে কলকাতা হাইকোর্টের যে রায়, সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য স্পেশাল লিভ পিটিশন দাখিল করতে চায়, এবং সেই মোতাবেক পরিবারের একটা সম্মতি বা পরিবারের একটা অনুমতির দরকার হয়। তার কারণেই কিন্তু এই মৌসুমী কয়ালের বাড়িতে নির্যাতিতার বাবা মা তারা রয়েছেন, এবং মৌসুমী কয়ালে রয়েছেন। সেখানেই ইতিমধ্যে সিআইডির যারা আধিকারিক তারা এসে উপস্থিত হয়েছেন এবং পরিবারের লোকজনের সাথে তারা কথা বলছেন। অন্যদিকে পরিবারের লোকজনের যেটা বক্তব্য, যে তারা এই যে রায়, সেই রায়ে খুশি নন, এবং সেই মোতাবেক তারাও দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন। এবং তারা প্রশ্ন তুলছেন, যদি নির্ভয়া কাণ্ডে ফাঁসি হতে পারে, তাহলে এই কামদুনির ঘটনায় কেন দোষীদের ফাঁসি হবে না? সেই প্রশ্নের উত্তর চাইতেই কিন্তু তারা হাজির হবেন সুপ্রিম কোর্টে। সব মিলিয়ে আজকে দিনভর যে পরিস্থিতি, সেই পরিস্থিতির পরে এই রাত্রি 11টার কিছু সময় আগে সিআইডির আধিকারিকরা এসে পৌঁছেছেন এই কামদুনি গ্রামে। কথা বলছেন নির্যাতিতার মা, বাবা এবং প্রতিবাদী মুখ হিসেবে যিনি ছিলেন সেই মৌসুমী কয়ালের সাথে। এবং যে স্পেশাল লিভ পিটিশন রাজ্য দাখিল করতে চলেছে, সেই বিষয়ে আলোচনা হচ্ছে। পরিবারের সম্মতি রয়েছে কিনা, পরিবারের তরফ থেকে আরো অতিরিক্ত কিছু বলার রয়েছে কিনা, সেই বিষয়গুলি কার্যত। ধন্যবাদ অরিত্র, ধন্যবাদ। কথা বলছিলাম আমার সহকর্মী অরিত্রর সঙ্গে, এবং এই মুহূর্তে সিআইডি টিম কামদুনির এই গোটা ঘটনায় মৌসুমী কয়াল যার নাম উঠে আসে সেই দিন থেকেই, সে মৌসুমী কয়ালের বাড়িতে সিআইডি টিম এই মুহূর্তে রয়েছেন। বাড়ির বাইরে কড়া নিরাপত্তা, সেই ছবি আমরা আপনাদের দেখালাম। এক দশক পার, আজও খবরের শিরোনামে কামদুনি, শিরোনামে আইনি যুদ্ধ যা এখনও চলছে। আজ হাইকোর্টে কামদুনি মামলার সাজা ঘোষণা ছিল। সেখানে কঠোর শাস্তি নয়, বরং সাজাপ্রাপ্তদের অনেকটাই লঘু হয়ে গেল শাস্তি। লোয়ার কোর্টে ফাঁসির সাজা পেয়েছিল যে অভিযুক্ত, তার বেকসুর খালাস হয়ে গেল। আর এখানেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। মামলায় নিষ্ক্রিয়তার অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধে, গা ঢিলেমির অভিযোগ উঠছে। আর যার জেরে আজ হাইকোর্ট চত্বর এক ধুন্ধুমার কাণ্ডের সাক্ষী থাকলো। হাইকোর্ট চত্বরে কান্নার রোল, ক্ষোভ, নতুন করে লড়াইয়ের বার্তা। এক দশক পর ফের খবরের শিরোনামে কামদুনি। হাইকোর্টের রায়ে গুরু পাপে লঘুদণ্ডের অভিযোগে ফুঁসছে কামদুনি। কলেজ থেকে ফেরার পথে কামদুনিতে ছাত্রীকে গণধর্ষণ, নারকীয় অত্যাচারের পর খুন। সেই ঘটনাকে ঘিরে উত্তাল হয় রাজ্য রাজনীতি। ক্ষোভের আঁচ ছড়িয়ে পড়ে গোটা দেশে। 10 বছর আগে বিচার চেয়ে পথে নেমেছিলেন মৌসুমী টুম্পারা। কলকাতার নগর দায়রা আদালতে 6 জন দোষী সাব্যস্ত।
সৈফুল আলী মোল্লা, আনসার আলী মোল্লা ও আমিন আলীর মৃত্যুদণ্ডের নির্দেশ দেয় আদালত। ইমানুল ইসলাম, ভোলানাথ নস্কর ও আমিনুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ। নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয় দোষীরা। শুক্রবার বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি অজয় কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চের নির্দেশে ফাঁসির সাজাপ্রাপ্ত আমিন আলীকে বেকসুর খালাস, আনসার আলী মোল্লা ও সৈফুল আলী মোল্লার মৃত্যুদণ্ডের বদলে আমৃত্যু কারাদণ্ড। মুক্তি পেল ইমানুল ইসলাম, আমিনুল ইসলাম ও ভোলানাথ নস্কর। এই তিনজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছিল নিম্ন আদালত। হাইকোর্ট বলেছে এদের 10 বছর জেল খাটা হয়ে গিয়েছে। তিনজনই 10,000 টাকা করে জরিমানা দিয়ে মুক্তি পেতে পারে। জরিমানা না দিলে জেল খাটতে হবে আরও 3 মাস। 10 বছর আগে ছাত্রের মৃত্যুতে গর্জে উঠেছিল কামদুনি। শুক্রবার কলকাতা হাইকোর্টের রায় ঘোষণা হতেই ভেঙে পড়েন কামদুনি কাণ্ডে প্রতিবাদের মুখ হয়ে ওঠা মৌসুমী কয়াল, টুম্পা কয়ালরা। কারণ আমাদের রাজ্যের মানুষ দেখেছিল যে আমাদের দীর্ঘদিনের আন্দোলন, সেই আন্দোলনে আমরা আজকে নিরাশ হয়েছে। আমাদের রাজ্যে বাস করতে গেলে এখন লড়াই করে বাঁচতে হবে, আমি এটা বুঝে গেছি। সবাই টাকার কাছে বিক্রি হয়ে গেছে। দোষীদের ফাঁসির অর্ডার হয়েছিল নিম্ন আদালতে, আজকে ফাঁসির অর্ডার হলো না। পরিবার থেকে কামদুনিবাসী, হাইকোর্টের নির্দেশে ফুঁসছে আমজনতা। যার পয়সা আছে সে বিচার পাবে। আমরা আজকের এই রাজ্যে শিখলাম যে ধর্ষণ করলে কোনো শাস্তি হয় না। এখন টাকায় সব কিছু হচ্ছে, আমাদের তো টাকা নেই, টাকা থাকলে তাদের ভালো বিচার হতো। এই আইন বিক্রি হয়ে গেছে। এই সরকার চোর সরকার, সরকারের কোনো দাম নেই, কথার দাম নেই, এই আইনেরও কোনো কথার দাম নেই। হাইকোর্টের রায়ে সরব কামদুনি, তুঙ্গে রাজনৈতিক চর্চাও। আজকের এই কেস এবং এই রায়ের পিছনে মমতার পুলিশের যে কেস যেভাবে তারা সাজিয়েছে, আমরা বারবার এই কথাটা বলি, কামদুনির কেসকেও সাজিয়েছে, হয়তো সেই কারণেই আজকে এই রায় বেরিয়েছে। পুলিশের এক প্রকার নিষ্ক্রিয়তার জন্য আজকে রায়টা হচ্ছে। আদালত নিশ্চয়ই সেই মতোই বিচার করেছেন এবং আদালতের রায় তার উপর দাঁড়িয়ে কোনো মন্তব্য করা যায় না। পুলিশ পুরোদস্তুর তদন্ত করেছে, সেই অনুযায়ী শাস্তি হয়েছে, বাকিটা হাইকোর্টের বিষয়। রাজনৈতিক চর্চা তো চলবেই, কিন্তু প্রশ্ন হলো দৃষ্টান্তমূলক শাস্তি ঘোষণা করেছিল নিম্ন আদালত, তাহলে কোন পথে হাইকোর্টে আইনি সুবিধা পেল দোষীরা? সরকারি আইনজীবীর ভূমিকা কি যথাযথ ছিল? হাইকোর্টে সওয়াল জবাবে কি কোনো ফাঁক ছিল? সর্বোচ্চ শাস্তির ক্ষেত্রে তদন্তকারীদের তথ্য প্রমাণ কি যথেষ্ট ছিল? হাইকোর্টের রায় শোনার পর হতাশ হলেও ভেঙে পড়তে নারাজ কামদুনি। নতুন করে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন মৌসুমী, টুম্পারা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আর এদিকে আবার রাজ্যপাল সংঘাতের মধ্যে আগামীকাল দার্জিলিংয়ে তৃণমূল রাজ্যপাল একটা বৈঠক করার কথা রয়েছে। রাজভবন খালি, আর সেই খালি রাজভবনের সামনেই তৃণমূলের ধর্ণা চলছে। তারই মধ্যে রাজ্যপাল সময় দিয়েছেন তবে উত্তরবঙ্গে, দার্জিলিংয়ে। সেখানে কাল বিকেল 5:30টায় তৃণমূল নেতৃত্বের সঙ্গে দেখা করার সময় দিয়েছেন CV আনন্দ বোস। রাজ্যপালকে মূল প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসার আর্জি জানাতে দার্জিলিং যাচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, প্রদীপ মজুমদার। ধর্ণা চলবে, সাফ কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। শনিবার রাজ্যপালের সঙ্গে দেখা করবেন তৃণমূল কংগ্রেসের 3 জনের প্রতিনিধি দল, 2 সাংসদ এবং একই সঙ্গে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী। কিন্তু তার মানে এই নয় যে অবস্থান বিক্ষোভের রাস্তা থেকে সরে আসছে তৃণমূল কংগ্রেস। যতদিন না রাজ্যপাল এই চিঠিগুলি সহযোগে পূর্ণাঙ্গ প্রতিনিধি দলের সঙ্গে দেখা করছেন, ততদিন পর্যন্ত রাস্তাতেই থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনটা নিজ মুখে জানালেন এই অবস্থান মঞ্চ থেকে। দার্জিলিংয়ে দেখা করতে যাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র এবং প্রদীপ মজুমদার, রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী। কিন্তু তার মানে এই না যে দার্জিলিংয়ে ডেলিগেশন দেখা করতে গেল। ডেলিগেশন তো আমার নেতৃত্বে যাবে। আমি তো এই 50 লাখ চিঠি নিয়ে রাজভবনে যাব, ওই চিঠি তো আপনাকে পড়াবো আমি। আপনাকে আমায় সময় দিতে হবে এবং আপনি দার্জিলিংয়ে দরকার হলে 2 দিন থাকুন, 3 দিন থাকুন, 2 সপ্তাহ থাকুন, 10 দিন থাকুন, 3 মাস থাকুন, 2 মাস থাকুন। আমি জায়গা ছেড়ে উঠবো না যতক্ষণ না আপনি আমাদের ডেলিগেশনের সাথে এখানে এসে কথা বলবেন। এই রাজভবনে এসে আপনাকে আমাদের সাথে কথা বলতে হবে। এটা তো ধর্ণা ফর্ণা কোনো রাজনৈতিক কারণ নয়, কারণটা খুব পরিষ্কার। সপরিবারে ডাক পেয়েছেন যাতে ব্যবস্থা না নিতে পারে, সপরিবারে ডাক পেয়েছেন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা অবস্থানের স্মৃতি উস্কে দিয়ে লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুতে সরব হয়ে এই মুহূর্তে রাস্তায় অবস্থান করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল সময় না দিলে পুজো পর্যন্ত এমনকি তিনি এই অবস্থান মঞ্চেই কাটাবেন, এতটাই মরিয়া এবং এতটাই নিজের রাজনৈতিক অবস্থান তীব্রভাবে জানালেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড। ক্যামেরায় বিনোদের সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, কলকাতা। রাজ্য বনাম রাজ্যপাল, এই রাজ্য বনাম রাজ্যপালের মাঝখানে হঠাৎ করে একটা অনুপ্রবেশ ঘটল। কিসের? জমিদারের। জমিদার মানেই প্রজাদের করে সেই টাকায় লাটসাহেবি করা এক শোষক, এমনটাই আমরা বুঝি। আর এই ন্যারেটিভটাই এবার রাজ্যপালকে বিঁধল কোথা থেকে? তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। একদমই। এবং এর আগে আমরা অন্য ন্যারেটিভও দেখেছি শুভজিৎ, রাজ্যপালকে কখনো সাদা হাতি, কখনো জেমস বন্ড, তৃণমূলের তরফ থেকে এরকম কথাও বলা হয়েছে। আর এবারে নতুন সংযোজন হচ্ছে এই জমিদার। তবে বিলোপ হয়ে যাওয়া জমিদারি প্রথার ইতিহাসে সব জমিদারি যে খারাপ সে কথাও বলার নেই। সেটা ঠিক, তবে স্বাধীনতার পর বিলোপ হয়ে যাওয়া প্রথাই আবারও ফিরে এলো এবার, মানে এমনটা বলতে আমরা বাধ্য হচ্ছি। তার কারণ পাল্টা রাজভবন বলল নব্য জমিদারি কথা। কেন বলছি এসব? আসুন একটু জমিদার প্রথায় বরং ফিরে যাওয়া যায়। এই জমিদারি প্রথা আমরা মানব না। জমিদারি মানব না। অবিভক্ত ভারতে এই দাবি উঠেছিল উচ্চগ্রামে। জমিদারি প্রথার বিলোপ হয়েছে সময়ের নিয়মেই, কিন্তু বছর 70 আগে বিলোপ হয়ে যাওয়া জমিদারি প্রথায় 2023-এর বঙ্গের রাজনীতিতে ফের একবার ফিরে এলো। সৌজন্যে রাজ্য বনাম রাজ্যপাল সংঘাত। কেন্দ্র রাজ্যের প্রাপ্য বকেয়া টাকা দিচ্ছে না। দিল্লিতে দুদিনের ঝোড়ো ইনিংস যে অভিযোগ তুলে শেষ হয়েছিল, সেখান থেকেই কলকাতায় বঞ্চনার কাউন্টারের সেকেন্ড ইনিংস। রাজভবন চলো অভিযান, টার্গেট রাজ্যপালের ভূমিকা। কেন বাংলার রাজ্যপাল রাজ্যের বকেয়া নিয়ে স্পিকটি নট? এই প্রশ্ন তুলেই রাজভবনের সামনে ধর্ণা অবস্থান। আর রাজ্য বনাম রাজ্যপালের সেই সংঘাতের আবহেই উঠে এলো অতীতের জমিদারি প্রশ্ন। ব্রিটিশ আমলে এই প্রথার রমরমা মাত্রাতিরিক্ত বৃদ্ধি পায়। অনেকের মতে জমিদারি আসলে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের প্রবর্তিত এক প্রকার ভূমি ব্যবস্থা। ব্রিটিশ আমলে বহু এলাকাকে জমিদারিতে ভাগ করে বার্ষিক খাজনা প্রদানকারী ভূস্বামীদের হাতে ছেড়ে দেওয়া হয়। এসব ভূস্বামীরা জমিদার হিসেবে প্রজাদের থেকে ইচ্ছে মতো কর আদায় করত। 1950 সালে ভারত, বাংলাদেশ ও পাকিস্তানে এই প্রথা রদ করা হয়। রাজ্যপালের সঙ্গে দেখা করবেন তৃণমূলের নেতা নেত্রীদের প্রতিনিধি দল, কিন্তু রাজ্যপাল রাজভবনে নেই। তৃণমূলের কর্মসূচির দিন দিল্লি থেকে রাজ্যে ফিরেও রাজভবনে আসেননি CV আনন্দ বোস। গিয়েছেন সোজা উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি চাক্ষুষ করতে। ডেরেক ওব্রায়ানরা চিঠি দিয়েছিলেন দেখা করার জন্য। রাজভবনের জবাব, প্রয়োজনে উত্তরবঙ্গে আসুন দেখা করতে। রাজ্যপালের সঙ্গে দেখা করতে কলকাতা থেকে শিলিগুড়ি। ব্যাস, ডেরেক ওব্রায়ান লিখলেন, এ তো জমিদারি সংস্কৃতি। এরপর জমিদারি নিয়ে দু এক কথা বললেন অভিষেকও। যে এত মানুষের চোখের জল আপনি পার পাবেন না। যারা দিল্লিতে বসে আছে সেই জমিদাররাও পার পাবেন না। আপনি যার থেকে নির্দেশ নিতে যাচ্ছেন তারাও পার পাবেন না। আপনি দেখুন 24 ঘন্টায়, আমি বলেছিলাম না, এই যে জমিদারি প্রথার অবসান আমরা ঘটাবো। এই আজকে সুপ্রিম কোর্টের রায় জমিদারি প্রথার অবসান ঘটানোর প্রথম নিদর্শন। যে মানুষ যে সরকারকে নির্বাচিত করেছে ভোটাধিকার প্রয়োগ করে, সেই সরকারই নিয়োগ করবে। আপনার ক্ষমতা নেই। তৃণমূল চায় রাজ্যপালের সঙ্গে দেখা করতে। রাজ্যপাল উত্তরবঙ্গ থেকে ফিরে ফের দিল্লিতে গেছেন বৃহস্পতিবারই। তৃণমূলও ছাড়বার পাত্র নয়। জমি ও জমিদারি নিশানা চলছেই। জমির কাছে উনি পৌঁছননি, উনি প্রেসের কাছে পৌঁছেছেন, ক্যামেরার কাছে পৌঁছেছেন। জমি ও জমিদারি। অবিভক্ত ভারতে তখনও ভিডিও ক্যামেরা ছিল না। ইতিহাস সবই লেখা দলিল বইয়ে। জমির গুরুত্ব বলে গিয়েছেন কবিগুরু। শুধু বিঘে 2 ছিল মোর ভূমি, আর সবই গেছে ঋণে। বাবু কহিলেন, বুঝেছ উপেন, এই জমি লইব কিনে। কহিলাম আমি, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই। চেয়ে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাঁই। কবিগুরু নেই, জমিদারিও নেই, তবে জমি এখনো আছে। তৃণমূল রাজ্যপালকে ঘুরিয়ে জমিদার বলছেন। আনন্দ বোসও থেমে থাকেন কি করে? রাজ্যপাল জমিদারের পাল্টা নব্য জমিদারি প্রথার অভিযোগ তুললেন। বললেন, জমিতে বা মাটির কাছাকাছি পৌঁছানো জমিদারি নয়। তৃণমূলকে পাল্টা নিশানা করে তাঁর কটাক্ষ, প্রাসাদে থেকে কৃষক নিয়ন্ত্রণ করা নব্য জমিদারি। এখানেই থেমে থাকেননি আনন্দ বোস। তার কথায়,
গ্রামে গ্রামে পৌঁছানোর অর্থ তৃণমূলের কাছে যাওয়া। তৃণমূল কি অন্যদের তৃণমূলে পৌঁছতে বাধা দেয়? তারা কি জমিদারি হারানোর ভয় পাচ্ছে? তৃণমূল জমিদারি সংস্কৃতি বলেছিল, পাল্টা রাজভবন নব্য জমিদারি বলল। না, এখানেই জমিদারি প্রথা পুরি, দুপক্ষের লড়াই শেষ নয়। পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার সোশ্যাল সাইটে নিশানা করেছেন একই শব্দ নিয়ে। দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে পুলিশি দমনপীড়ন চালানো হচ্ছে জমিদারি। একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে ব্যবহার করে বিরুদ্ধ স্বরকে দমন করা হচ্ছে, অন্যদিকে মুখোমুখি কথা এড়াতে পিছনের দরজা দিয়ে পালাচ্ছে, একেই বলে জমিদারি। রাজ্যপালের সঙ্গে দেখা না করা পর্যন্ত জমিতেই, মানে রাজভবনের সামনেই বসে থাকবেন অভিষেক। জমিদারি এবং নব্য জমিদারির লড়াইয়ে জমি এখন সব থেকে প্রাসঙ্গিক। লড়াইয়ের জমি, জমি না ছাড়ার লড়াই।